আগামীকাল আমাদের ইন্ডিয়ান ফুটবলের দুটো ক্লাবের জন্য ভাইটাল ডে। সন্ধ্যে 7টায় ইস্ট বেঙ্গল নামতে চলেছে আল আরবি এসসি কুয়েত তাদের এগেনস্টে, এবং সন্ধ্যে 8:30টায় অ্যাওয়ে ম্যাচে তুর্কমেনিস্তানে আরকাদাগ এফকে, যে নামটার সাথে আমরা বেশ পরিচিত, তাদের বিরুদ্ধে নামতে চলেছে এফসি গোয়া। এবং এই দুটো ম্যাচ জিততে পারলে দুটো ক্লাব কিন্তু পৌঁছে যাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মেন রাউন্ডে, অর্থাৎ একদম গ্রুপ স্টেজে। আর যদি আমাদের এই দুটো টিম হেরে যায় বা কেউ একজন হেরে যায়, তাহলে তারা পৌঁছে যাবে এএফসি চ্যালেঞ্জ লিগ, যেটা আমাদের এএফসি ক্লাব কম্পিটিশনের থার্ড টিয়ার, অর্থাৎ উয়েফা কনফারেন্স লিগের মতো আমাদের এখানে যে থার্ড টিয়ার রয়েছে সেখানে, যেখানে অলরেডি এর আগে কিন্তু ইস্টবেঙ্গল খেলেছে। এফসি গোয়া এবং আরকাদাগ ম্যাচটা ভালোই ম্যাচ হবে। আরকাদাগ তুর্কমেনিস্তানের টিম, তাদেরকে এর আগে আমরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে দেখেছি, এবং কোয়াইট ওয়েল একটা টিম, যথেষ্ট স্ট্রং একটা টিম, এবং সবথেকে বড় কথা নিজেদের ঘরের মাঠে এই আরকাদাগ টিমটা কিন্তু আনবিটেবল একটা টিম। তো এফসি গোয়ার জন্য টাফ একটা ম্যাচ। এবং আমরা জানি যে এই সিজনে এফসি গোয়ার প্রচুর শক্তি ক্ষয় হয়েছে, নতুন কোচিং সিস্টেম, নতুন বিদেশি প্লেয়ার, বেশ কিছু ইয়াং ইন্ডিয়ান প্লেয়ার, একাডেমি থেকে গ্র্যাজুয়েট হয়ে আসা প্লেয়ার, সব কিছু নিয়ে একটা নতুন সেট আপে গৌরমাঙ্গি সিং কিন্তু এফসি গোয়া টিমটাকে নামাবে। তো টাফ তো রয়েছে বস, বলে লাভ নেই, এবং জেতাটা খুবই চ্যালেঞ্জিং এফসি গোয়ার জন্য। যতটা বেটার করতে পারবে ততই ভালো। আর ইস্টবেঙ্গলের ম্যাচটা আল আরবি এসসির এগেনস্টে, যেটার দিকে ফোকাস আমাদের সব থেকে বেশি থাকবে, যেটা নিয়ে আলোচনা আমরা বেশি করব, সেই ম্যাচটা দেখো, ম্যাচের না দুটো পয়েন্ট অফ ভিউ রয়েছে খুব ক্লিয়ার যদি বলি। এক, যে আমরা সবাই জানি বা আমরা সবাই জানতাম যে এই ডেটটাতে ইস্টবেঙ্গল এরকম একটা ভাইটাল ম্যাচ খেলবে। তাহলে এখন অনেকের বক্তব্য যে সেটা মাথায় রেখেও কেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অন্তত পক্ষে প্ল্যানটা আরও আগে থেকে করলো না, কেন এই অবস্থায় ইনভেস্টররা চলে গেল, যে ইনভেস্টর দিনে কথা বলবো একটু পরেই, কেন চলে গেল, এবং সর্বোপরি যে ট্রেনিং শুরু হওয়া, মানে প্রি সিজন শুরু হওয়া, এরকম একটা টাফ টিমের এগেনস্টে নামতে গেলে যতটা ফিজিক্যাল ফিটনেস দরকার রয়েছে, এবং এই যে বারবার ইনজুরি আঘাত করছে টিমটাকে, সেখানে কি সত্যিই আগে থেকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের মধ্যে সেই কোয়ালিটি প্ল্যানিংটা ছিল যে এই ম্যাচটাকে তারা কোথাও ওয়েল অ্যাপ্রোচ করতে চায়, নাকি কোথাও অলরেডি মাথার মধ্যে ছিল যে ঠিক আছে হেরে গেলেও অসুবিধা নেই, এএফসি ক্লাব কম্পিটিশনে ইস্টবেঙ্গল থাকবে। এটা যেমন একটা পয়েন্ট অফ ভিউ একটা সার্টেন গ্রুপ অফ সেকশন থেকে আসছে। আরও একটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে ইস্টবেঙ্গল তাদের যে গরিমা রয়েছে, যে গর্ব রয়েছে এফসি ক্লাব কম্পিটিশনে নামার সময়, এবং ইস্টবেঙ্গল জার্সির যে ওজন রয়েছে সেই অনুযায়ী ম্যাচটা যারা আগে থেকেই হাত ছেড়ে দিচ্ছে, তাদের জন্য হয়তো ম্যাচের শেষে খুব একটা খুশির খবর থাকবে না। ইস্টবেঙ্গল এই ম্যাচটা ভালো খেলবে, ইস্টবেঙ্গল খুব ভালো খেলে ম্যাচটা মাঠটা ছাড়বে, এটা অনেকে মনে করছে। এই ম্যাচে যদি ইস্টবেঙ্গলের পসিবিলিটির কথা বলি যে ঠিক কতটা এখান থেকে জিতে আসার ইস্টবেঙ্গলের চান্স রয়েছে, তাহলে সেটা অবশ্যই কিন্তু 30-70। 30% ইস্টবেঙ্গলে জেতার চান্স রয়েছে, 70% রেগুলেশন টাইমের মধ্যে ইস্টবেঙ্গলে জেতার সম্ভাবনা অনেকটাই কম। এবং যে কয়েকটা ফ্যাক্টরে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে ইস্টবেঙ্গলকে নিয়ে খুব একটা নেগেটিভ থাকাটা উচিত নয়, তার মধ্যে কিন্তু একটা ফ্যাক্টর অলরেডি ইস্টবেঙ্গলের এগেনস্টে চলে গেছে, সেটা হলো ডিফেন্সের ফ্যাক্টর। কারণ নাচো এবং আনোয়ার আলী জুটি, যেটা আমি এক্সপেক্ট করছিলাম যে দুটো ডুরান্ডের ম্যাচ হয়ে যাওয়ার পর যে জুটিটা দাঁড়িয়ে যাবে, যে জুটিটা দাঁড়িয়ে গেলে ইস্টবেঙ্গলের জন্য লাভ হবে, সেখানে দেখা যাচ্ছে জুটির দাঁড়ানো তো দূরের কথা, সেই জুটিকে আমরা আর দেখতেই হয়তো পাবো না ইস্টবেঙ্গল জার্সিতে। এবং নাচোর পরিবর্তে অন্য কোনো বিদেশি ডিফেন্ডার ডেফিনেটলি আসবে, তার সার্চিং চলছে, সেসব নিয়ে তো আগে আমাদের কথা হয়েই গেছে। সেটা একটা ফ্যাক্টর ছিল যে হাবাস যে ধরনের ডিফেন্সিভ কোচ, তিনি যেভাবে ডিফেন্সের অর্গানাইজেশনকে খুব ভালো করে করেন। ইভেন আমরা যদি এই ডুরান্ড কাপেও দেখি, ডার্বি ম্যাচটা ছাড়া পরের দুটো ম্যাচে ইস্টবেঙ্গল গোল খায়নি, হয়তো প্রতিপক্ষ ততটা স্ট্রং নয়, কিন্তু এটাও মাথায় রাখা দরকার যে একদম নতুন একটা ডিফেন্সিভ লাইন নিয়ে কিন্তু হাবাস কাজ করছেন, যেখানে হার্দিকের মতো ইয়াং প্লেয়ারকে সুযোগ দেওয়া হচ্ছে, সন্দীপের মতো ইয়াং প্লেয়ারকে সুযোগ দেওয়া হচ্ছে। তো কোথাও একটা হাবাস ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু আপাতত এই টিম নিয়ে, মানে এরকম ভাঙা মেলা নিয়ে সিরিয়াসলি যে কুয়েতের ক্লাবটা রয়েছে না, মানে আমি তাদের ট্রেনিং কিছু ইমেজ দেখছিলাম, ভিডিও দেখছিলাম, ম্যাচের কিছু ভিডিও দেখছিলাম। এক হচ্ছে ওদের কোচও নতুন দায়িত্ব নিয়েছে, ওরাও বেশ কিছু বিদেশি প্লেয়ার সই করিয়েছে, প্রচুর বিদেশি প্লেয়ারকে এনেছে, ওদের এমনি 8 থেকে 10 জনের মতো বোধহয় বিদেশি প্লেয়ার রেজিস্টার্ডই রয়েছে ক্লাবে, 6-7 জনকে এনেছে। এবং সবচেয়ে বড় কথা যে এই ক্লাবটা
আল আরাবি এসসি কুয়েত, তারা কিন্তু তাদের প্রি সিজন সেরেছে তুরস্কে, টার্কিতে। হ্যাঁ, ম্যাচের রেজাল্টে কার কী হবে না হয় পরের ব্যাপার, কিন্তু যে অ্যাপ্রোচটা একটা বিদেশি ক্লাবের রয়েছে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের মধ্যে এবারে দেখতে পাওয়া যায়নি। এবং প্লেয়ারদের যা হাইট রয়েছে, প্রায় সবাই দেখছিলাম যে ওই 6 ফুটের আশেপাশে। তো এরিয়াল বল ভীষণভাবে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সের জন্য চাপ হবে। এবং যখন তুমি অপোনেন্ট বক্সের মধ্যে যাবে, সেখানে যদি আমরা ইস্টবেঙ্গল ফরওয়ার্ডদের হাইট আবার দেখি, সেটা আবার তুলনামূলক অনেক কম। তো সেখানে আবার এরিয়াল বল পাওয়া, মাথায় ছোঁয়ানো, দেখো দানি রামিরেজ তো ডেলিভার করে দেবে, কিন্তু মোহাম্মদ রশিদ আর ক্রিস ইকনোমিডিস ছাড়া বা জিকসন বা আনোয়ার ছাড়া সেই অর্থে বাকি ফরওয়ার্ডে যদি প্লেয়ার দেখো তাহলে কেউ নেই যে ওই হাইটটা ম্যাচ করতে পারবে। তো হাইট এবং ফিজিক্যালিটি আমার মনে হয় যে সব থেকে বড় ফ্যাক্টর হতে যাচ্ছে। স্কিল নিয়ে কথা বলার তো দরকারই নেই, কারণ কুয়েতের প্লেয়ারদেরই যা স্কিল রয়েছে সেটাই তো অ্যাকচুয়ালি আমাদের এখানে প্লেয়ারদের থেকে অনেক বেশি। তার সাথে ওদের ব্রাজিলিয়ান কিছু প্লেয়ার রয়েছে, নাইজেরিয়ান উইঙ্গার রয়েছে, সেনেগালের ডিফেন্ডার রয়েছে, ইথিওপিয়ার একজন মিডফিল্ডার রয়েছে, মানে জায়েন্ট একটা মিডফিল্ডার রয়েছে, 6 ফুট বোধহয় 3-4 ইঞ্চি হাইট হবে, জায়েন্ট ডিফেন্সিভ মিডফিল্ডার। তো এরকম কিছু প্লেয়ার রয়েছে, স্কিলের ব্যাপারটা নিয়ে কথা বলাটাই খুব যুক্তিপূর্ণ ব্যাপার হবে না। তো আমার মনে হয় যে দেখো ইস্টবেঙ্গল ম্যাক্সিমাম টাইমটা অবধি গোল না খাওয়ার চেষ্টা করবে, আর একবার লক গেট খুলে গেলে কি হবে সে তো পরের ব্যাপার। আবার প্যালেস্তাইনের সেন্টার ফরওয়ার্ড রয়েছে যে আবার এই মোহাম্মদ রশিদের টিমমেট প্যালেস্তাইন ন্যাশনাল টিমের। এই হচ্ছে অবস্থা, সম্ভাবনা খুবই কম, কিন্তু হ্যাঁ ইস্টবেঙ্গল নামটার সাথে ফাইটটা যায়, তো আশা করা যায় ইস্টবেঙ্গল একটা ভালো ফাইট করবে। এই হচ্ছে কালকের ম্যাচের একটা প্রিভিউ। এবার যদি বলি ইনভেস্টার সমস্যা, আজকে প্রতিদিনে দুলালদার যে রিপোর্টটা বেরিয়েছে সেটা যদি একবার আমরা দেখি তাহলে 3টে বিষয় এখান থেকে খুব পরিষ্কার। 1 নম্বর হচ্ছে যে যে সমস্ত ক্লাবগুলো এআইএফএফ এর টাকা পাবে, প্রাইজ মানি পাবে, যেমন ইস্টবেঙ্গল, এফসি গোয়া বা তোমার ডায়মন্ড হারবার এফসি, বা তার আগে আরও বিভিন্ন ক্লাবের যে পেন্ডিং ডিউ রয়েছে, কথা ছিল যে এই যে প্রথম কিস্তির 55 লাখ টাকা সেটা ওখান থেকে ওরা ম্যানেজ করে দেবে, যে এআইএফএফ থেকে অলরেডি ক্লাবগুলো টাকা পাবে, তার মানে আমি টাকাটা পাবো, আমার টাকাটা ওখান থেকে কেটে নাও, বাকি যেটা থাকবে সেটা পেমেন্ট করবে, অথবা পরের কিস্তিতে সেটাও ম্যানেজ হয়ে যাবে। এবার সবার সেটা হয়ে গেছে, ইস্টবেঙ্গলেরও হয়ে গেছে, কিন্তু ইস্টবেঙ্গলও কিন্তু এই যে প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছে, 1,10,00,000-এর মধ্যে 55 লাখ দিয়ে দিয়েছে। এবার সেটা হওয়ার পর কি হয়েছে, দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে ইমামি কর্তৃপক্ষ এটা জানার পর তারা সরাসরি এআইএফএফকে চিঠি পাঠিয়ে জানিয়েছে যে যা কিছু চুক্তিপত্র রয়েছে, যা কিছু দেনা পাওনার রয়েছে, সেটা কিন্তু ইমামির, সেটা ইস্টবেঙ্গলের বর্তমানে যারা ফুটবল ডিভিশন চালাচ্ছে তাদের কিন্তু নয়। অর্থাৎ ওই যে 1,25,00,000-এর মতো যে প্রাইজ মানিটা রয়েছে, ইস্টবেঙ্গলে যে চ্যাম্পিয়ন হয়েছে সেই টাকাটা কিন্তু ইমামির প্রাপ্য, এবং সেখান থেকে যেন টাকা কেটে ইস্টবেঙ্গলের পার্টিসিপেশন ফির সাথে অ্যাডজাস্ট না করা হয়। ইস্টবেঙ্গল যারা আপাতত চালাচ্ছে ক্লাবটা তারা ওই টাকা দেবে, ওখান থেকে কিছু কাটা যাবে না, ওই টাকাটা পুরোটা ইমামিকে পাঠাতে হবে, সেটা এআইএফএফের যখন সুবিধা হবে সেটা তারা পাঠাবে। 2 নম্বর ব্যাপার। আর 3 নম্বর যেটা বিষয়, যেটা আর্টিকেল থেকে জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে বারবার করে ইস্টবেঙ্গল কর্মকর্তারা তারা ইমামির সাথে একটা সমঝোতার রাস্তা খুঁজতে চেয়েছিল, যে ইমামিকে টাইটেল স্পন্সর হিসেবে রাখা যাক। ইমামি 3 বছর ধরে 4 বছর ধরে ক্লাবের জন্য প্রচুর করেছে, সেই জায়গাটাতে ইমামিকে রাখাও, কিন্তু ইমামি আপাতত যদি থাকার মতো মেন্টালিটিতে থাকতো যে ঠিক আছে ইস্টবেঙ্গলের পাশে থাকবো, ইস্টবেঙ্গলের সাথে থাকবো, তাহলে এই চিঠি তারা এআইএফএফকে পাঠাতো না। তারা হয়তো এটা তাদের স্পন্সরশিপের যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টে এটাকে কনসিডার করতো, বা তারা যে টাকাটা দেবে তার সাথে ওই টাকাটাকে অ্যাডজাস্ট করে নিত। তো এখানেই বুঝতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু আপাতত ইনভেস্টমেন্টের একটা বিগ রিস্কে রয়েছে, এবং এটা কিন্তু থার্ড টাইম হলো। আমি যদি কিংফিশার মানে ইউবি গ্রুপকে বাদও দিই, কারণ তারা সবার থেকেই হাত তুলে নিয়েছিল, প্রথমে মোহনবাগানের মাথার উপর থেকে হাত তুলে নিয়েছিল, তারপর ইস্টবেঙ্গলের মাথার উপর থেকে হাত তুলে নিয়েছিল। তাদের ব্যাপারটা ডিফারেন্ট, তারা আবারও ফুটবলে ফিরেছে, ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো ক্লাবই তারা ফিরেছে, আরও বিভিন্ন জায়গাতে তারা রয়েছে। কিন্তু আমরা যদি ইস্টবেঙ্গলের দেখি তাহলে প্রথমে কোয়েস গ্রুপ তারাও এসেছিল, তারা আইএসএল খেলতে এসেছিল, যে কোনো কারণে হোক তারাও ব্যাকআউট করে, তারপর শ্রী সিমেন্ট আসে, 2 বছর থাকে, তারপর ব্যাকআউট করে, তারপর বিভিন্ন ঘটনা আমরা দেখেছি, তারপর ইমামি আসে, ইমামি একটা বিশাল চ্যালেঞ্জ নেয়, 4 বছরের মধ্যে তারা ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করে, 22 বছর পর ইস্টবেঙ্গলে ডোমেস্টিক লিগ ঢোকে, এবং তারপর তারাও ছেড়ে চলে যায়। এবার এই জায়গাটা না বারবার একটা প্রশ্নের জায়গা হবেই, মানে
তুমি যেভাবেই এটাকে পাস কাটাতে চাইবে না কেন, তুমি যতটাই ডিপ্লোম্যাটিক অ্যান্সার দাও না কেন, ক্লাব বিক্রি, এ তুলে দেওয়া, সেই তুলে দেওয়া, হাবি জাবি, একটাই সিঙ্গেল প্রশ্ন আসবে, একটা ইনভেস্টার তারা 4 বছর থাকলো, তারা 4 বছরে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করলো, ভালো টিম তৈরি করলো, তাহলে 4 বছর পর চ্যাম্পিয়ন হওয়ার পর তারা চলে গেল কেন? এর এক্সাক্ট অ্যান্সারটা কে দেবে? কেউ দেবে না। আপাতত ইস্টবেঙ্গলের যে সিচুয়েশন, সেখানে নাচো মনসালভে তাকে তো রাখতে পারবেই না, তার যে ইঞ্জুরি রয়েছে। এবার তাকে ছাড়তে গেলে হয়তো একটা ক্ষতিপূরণও দিতে হতে পারে, কারণ তুমি তার মেডিকেল টেস্ট করিয়েছো, তার মেডিকেল টেস্ট করিয়ে তুমি তাকে পাস করিয়েছো, তাকে একটা কম্পেনসেশন দিতে হবে, হয়তো পুরো স্যালারি দিতে হবে না, একটা কম্পেনসেশন দিতে হবে, এবং তার সাথে বিভিন্ন প্লেয়ারের স্যালারি ইত্যাদি নিয়েও কিন্তু আর্টিকেলে কথা রয়েছে। তো এই হচ্ছে আপাতত ইস্টবেঙ্গলের ইনভেস্টার ইস্যু বা পুরোটাই টাকা পয়সার ইস্যু। সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কোথাও একটা স্টাক করেছে। তো আশা করা যায় যে ইস্টবেঙ্গল কর্তারা এর রাস্তা খুঁজে বার করবেন। এত বড় একটা লিগাসি ক্লাব, নিশ্চিতভাবেই কেউ না কেউ পাশে আসবে, একটা কনসোর্টিয়াম হবে, সেখান থেকে ইস্টবেঙ্গল তাদের রাস্তা খুঁজে পেয়ে যাবে। বাকি তোমাদের কার কি মনে হচ্ছে পুরো বিষয়গুলো নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।